আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচ। তোমাদের 2 নম্বর অধ্যায় অর্থাৎ জীবকোষ এবং টিস্যু এর 2 নম্বর যে অংশটা টিস্যু অংশের A to Z একদম কমপ্লিট করে দেব আজকের ক্লাসে। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা টিস্যুর যেই অংশটা আছে 2 নম্বর অধ্যায় জীবকোষ এবং টিস্যুর 2 নম্বর পার্ট টিস্যুর যেই পার্টটা এইটা আজকে আমরা A to Z ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। ওকে, তো যারা আগে এই অধ্যায়টা ভালো করে পড়ো নাই বা একবারেই পড়ো নাই তোমাদের জন্যই মূলত আজকের এই ক্লাসটা। তোমাদের কলেজ স্কুলের পরীক্ষা বা তোমাদের এসএসসি পরীক্ষা দুইটার জন্যই এই ক্লাসটা ইনশাআল্লাহ হেল্পফুল হবে। তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের এই 2 নম্বর অধ্যায়ের যে 2 নম্বর পার্ট টিস্যুটা এটা আটকাবে না। ওকে, তো আমরা পরীক্ষায় বসার মতো পড়াশোনাটাই মূলত আজকের ক্লাসে আমরা করব একদম ওয়ান শট। ওকে, আচ্ছা আমরা একদম শুরু থেকে শুরু করতেছি। বায়োলজি এসএসসি 2026 জন্য টিস্যু যে অংশটা জীবকোষ এবং টিস্যু অধ্যায়ে টিস্যু অংশটা এটা আজকে আমরা পড়ব। শুরুতেই চলো জেনে নেই টিস্যু কাকে বলে। ওকে, টিস্যু কাকে বলে এটা আমরা জেনে নিব। এরপর আমরা জানবো উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু কত প্রকার, নামগুলা দেখবো, সেইগুলার বৈশিষ্ট্য সংজ্ঞা শিখবো এবং সেইগুলা নিয়ে আবার কত ধরনের প্রকারভেদ আছে ওইগুলাও আজকের ক্লাসে দেখে নিব ইনশাআল্লাহ। তোমাদের বইয়ে শুরুতেই উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর ক্লাসিফিকেশন এবং সংজ্ঞা সহ দেওয়া আছে। ওকে, আচ্ছা, একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করবে তখন তাদেরকে কিন্তু সমষ্টিগতভাবে টিস্যু বলা হবে। ওকে, আচ্ছা আমি টিস্যুর সংজ্ঞাটা লিখলাম না যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা একটু জাস্ট ওখান থেকে লিখে নিবা, একটা শর্ট নোট করবা পরীক্ষার জন্য। ওকে, পরীক্ষায় আগের দিন রাতে যেন দেখতে পারো এরকম একটা শর্ট নোট এই ক্লাস থেকে করবা। টিস্যু শুরুতেই সংজ্ঞা দিবা। টিস্যু কি? একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যখন একত্রিত হয়ে সমষ্টিগতভাবে একই কাজ করে তখন সেইটাকে বলা হয় টিস্যু। ওকে, এরপর লিখবা টিস্যু হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু কাকে বলে? যেই টিস্যুগুলা উদ্ভিদের দেহ তৈরি করে এবং উদ্ভিদের অভ্যন্তরীণ সকল প্রকার কাজকর্ম করে এবং তাদের উৎপত্তি স্থল একই বা অভিন্ন, সেইগুলাকে বলা হয় উদ্ভিদ টিস্যু। ওকে, আচ্ছা এইবার আমরা চলো উদ্ভিদ টিস্যুর যে ক্লাসিফিকেশন আছে এই ক্লাসিফিকেশন দেখে নিই। ওকে, উদ্ভিদ টিস্যু হচ্ছে 2 ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। উদ্ভিদ টিস্যু 2 ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। উদ্ভিদ টিস্যু 2 ধরনের হয়, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। শুরুতে আমরা ভাজক টিস্যু নিয়ে আলোচনা করব, এরপরে আমরা স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করব, এরপরে আমরা প্রাণী টিস্যুর মধ্যে চলে যাব। ওকে, আচ্ছা তাই শুরুতে আমরা এখন ভাজক টিস্যুটা লিখব। এই যে এটা ইন্ডিকেট করে দিলাম, শুরুতে আমরা এটা দেখব এখন। ওকে, ভাজক টিস্যু কি? ভাজক টিস্যু হচ্ছে যেই টিস্যুটা বিভাজনে সক্ষম অর্থাৎ বিভাজিত হতে পারে। ভাজক টিস্যুর সংজ্ঞা, যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে কি বলে? ভাজক টিস্যু বলে। তো এটা টিস্যু বিভাজিত হয়ে এটার ক্লাসিফিকেশন নাই, জাস্ট সংজ্ঞাটা মনে রাখবা। ভাজক টিস্যু কাকে বলে? যেই টিস্যুটা বিভাজনে সক্ষম সেইটাকে বলা হয় ভাজক টিস্যু, ব্যাস, আর কোনো ক্লাসিফিকেশন নেই, সিম্পল জিনিস, এরা নাই। এরপর আমরা আসি স্থায়ী টিস্যুতে। স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন আছে, এবার আমরা করব স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুটা কি? স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন সহ এখন আমরা দেখব। আচ্ছা, আলো একটু কম হইতেছে না, চলবে। আচ্ছা, স্থায়ী টিস্যু 3 ধরনের, সরল টিস্যু, জটিল টিস্যু এবং তোমার হচ্ছে নিঃস্রাবী টিস্যু। ওকে, আচ্ছা তাহলে স্থায়ী টিস্যু কত ধরনের? 3 ধরনের, সরল, জটিল আর এটা কি? নিঃস্রাবী। এই নিঃস্রাবী টিস্যু সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে কোনো প্রকার কথাবার্তা নাই, অর্থাৎ নিঃস্রাবী টিস্যু এখন তোমাদের পড়তে হবে না। আমরা কথা বলবো এই সরল টিস্যু এবং এই জটিল টিস্যু নিয়ে। ওকে, চলো এখন সরল টিস্যু নিয়ে আমরা আলোচনা শুরু করে দেই।
সরল টিস্যু কাকে বলে, সংজ্ঞাটা প্রথমে প্রয়োজন। সরল টিস্যুর সংজ্ঞা, যে স্থায়ী টিস্যুর কোষগুলা, দেখো তো সরল টিস্যুটা কিন্তু স্থায়ী তোমার টিস্যুর একটা ক্লাসিফিকেশন। সো আমরা শুরুতে ওই কথাটাই বলবো যে স্থায়ী টিস্যু, যে স্থায়ী টিস্যু আকার আকৃতি, যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতির এবং গঠনের দিক থেকে অভিন্ন, যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, মানে কি একই, তার মানে এই সরল টিস্যুর যে কোষগুলা, সরল টিস্যুর কোষগুলা আকার আকৃতি এবং গঠনের দিক থেকে একই রকমের অর্থাৎ অভিন্ন, সেইগুলাকে বলা হয় কিন্তু সরল টিস্যু। আচ্ছা, সরল টিস্যুর আবার ক্লাসিফিকেশন আছে, সরল টিস্যু আবার 3 ধরনের, সংজ্ঞাটা মিশিয়ে দিলাম, ঠিক আছে। যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। ব্যাস, সরল টিস্যুর সংজ্ঞা শেষ। এবার আমরা সরল টিস্যু 3 প্রকার এটা দেখে নেব। সরল টিস্যু কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, সরল টিস্যু 3 প্রকার, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা, 2 নম্বর হচ্ছে কোলেনকাইমা, আর 3 নম্বর হচ্ছে স্ক্লেরেনকাইমা। ওকে, এই 3টা হচ্ছে আমাদের সরল টিস্যুর ক্লাসিফিকেশন, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে কি দেখলাম, সরল টিস্যু কাকে বলে? যে টিস্যুর কোষগুলা আকার আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, এটাকে বলা হয় কি? সরল টিস্যু। ব্যাস, আর কিছু মনে রাখা লাগবে না। সরল টিস্যু থেকে এই জাস্ট সংজ্ঞা মনে রাখবা, যদি তোমার পরীক্ষার মধ্যে ক নাম্বারের মধ্যে জাস্ট সংজ্ঞা চাইতে পারে, এছাড়া আর কিছু চাবে না। ওকে, এবার আমরা দেখলাম সরল টিস্যু হচ্ছে 3 প্রকার। এইগুলা থেকে কিন্তু তোমাকে ওই ক নাম্বারের মধ্যে সংজ্ঞা ছাড়া আর কিছু চাবে না, সো বেশি পেরানোর কোনো দরকার নেই। সরল টিস্যু 3 ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই 3টা হচ্ছে সরল টিস্যুর ক্লাসিফিকেশন। আচ্ছা, এই যে শুরুতেই আছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুটা কাকে বলে? যেই টিস্যুর কোষগুলা সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম এবং পাতলা প্রাচীর এবং কি জীবিত, সমবেশীয় এবং পাতলা প্রাচীরযুক্ত, এই 3টা বৈশিষ্ট্য যেই টিস্যুর কোষের মধ্যে থাকে ওইটাকে বলা হয় প্যারেনকাইমা টিস্যু। জীবিত, সমবেশীয় এবং পাতলা প্রাচীরযুক্ত। তোমাকে মনে করো ক নাম্বারের মধ্যে বলছে প্যারেনকাইমা টিস্যুর সংজ্ঞা দাও বা প্যারেনকাইমা টিস্যু কি বলে দিচ্ছে, তুমি জাস্ট এই 3টা বৈশিষ্ট্য যদি উল্লেখ করে সংজ্ঞাটা বলে দাও তাহলে কিন্তু স্যার তোমাকে সুন্দর করে মার্ক দিয়ে দিবে। তুমি বলবা কি? যেই টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত তাকে প্যারেনকাইমা টিস্যু বলে। ব্যাস, সংজ্ঞা শেষ। জাস্ট এই 3টা বৈশিষ্ট্য একটু মনে রাখবা, এটা থেকেই সংজ্ঞা কমপ্লিট। যে টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত তাকে বলা হয় প্যারেনকাইমা টিস্যু। জীবিত মানে কি? যেই কোষগুলো জীবিত আছে এখন, কোষগুলো তো মারাও যায়, তাই না? প্রোটোপ্লাজম শুকিয়ে মারাও যায় কোষ। সো যে টিস্যুর কোষগুলো জীবিত। সমবেশীয় কথার অর্থ কি? এদের ব্যাস সমান, তার মানে সবগুলা সাইজ, কোষগুলা সাইজ বা আকৃতি সমান। এবং পাতলা প্রাচীরযুক্ত, তার মানে এই প্যারেনকাইমা টিস্যুর যে কোষগুলা এদের প্রাচীরগুলা পাতলা। ব্যাস, এই 3টা বৈশিষ্ট্য যেই টিস্যুর কোষগুলার মধ্যে আছে ওইটাকেই বলা হয় প্যারেনকাইমা টিস্যু। শেষ। এরপর হচ্ছে আমাদের কোলেনকাইমা। এই যে কোলেনকাইমা, প্যারেনকাইমা গেল। এটা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। বিশেষ ধরনের
বিশেষ ধরনের প্যারেনকাইমা দিয়ে তৈরি। যে টিস্যুর কোষগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষের মাধ্যমে তৈরি এবং এদের ভিতরে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এদের কোষ প্রাচীরগুলো পুরু হয়, কোষগুলো লম্বা হয় এবং সজীব হয়। কোষ প্রাচীর পুরু, কোষগুলো লম্বা এবং সজীব। আমি একটু বোঝাইতেছি, দেখো। যে টিস্যুর কোষগুলা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। একটু আগে আমরা দেখলাম প্যারেনকাইমার কিন্তু কোষ প্রাচীর পাতলা ছিল, বাট যেই প্যারেনকাইমার কোষ প্রাচীর পুরু হয়ে যাবে সেইটাকে বলা হবে তোমার কোলেনকাইমা, এবং কোষগুলো একটু লম্বা হবে এবং সজীব হবে। ওকে, এই তিনটা বৈশিষ্ট্য যেই প্যারেনকাইমার মধ্যে থাকবে সেই প্যারেনকাইমাকে বলা হবে কোলেনকাইমা টিস্যু। একদম সিম্পল বিষয়। প্যারেনকাইমার কোষ প্রাচীর পাতলা ছিল, বাট যেই প্যারেনকাইমার কোষ প্রাচীর পুরু হয়ে যাবে এবং কোষটা লম্বা আর সজীব হবে, ওই প্যারেনকাইমাটাকেই বলা হবে কোলেনকাইমা। সিম্পল বিষয়। প্যারেনকাইমার মধ্যে কোষ প্রাচীর পাতলা ছিল, বাট কোষ প্রাচীর পুরু হয়ে গেলে ওটা কোলেনকাইমায় পরিণত হয়ে যাবে। সিম্পল জিনিস। এরপর আমরা আসি স্ক্লেরেনকাইমার মধ্যে। যে টিস্যুর কোষগুলো লম্বা, শক্ত এবং পুরু প্রাচীর বিশিষ্ট। যে টিস্যুর কোষগুলো লম্বা, শক্ত, পুরু প্রাচীর বিশিষ্ট। এবং এগুলাতে কিন্তু প্রোটোপ্লাজম থাকে না। এই স্ক্লেরেনকাইমাতে প্রোটোপ্লাজম থাকে না, সো প্রোটোপ্লাজম বিহীন। প্লাস এই কোষগুলাকে যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট করা। যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট। একটু বোঝাই দেই, দেখো। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো তোমার লম্বা হয়, শক্ত হয়, পুরু প্রাচীর বিশিষ্ট হয় এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। তার মানে এই কোষগুলোর মধ্যে প্রোটোপ্লাজম থাকে না, এবং এই কোষগুলা, এই স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলা যান্ত্রিক কাজ করে। যান্ত্রিক কাজ কি, এটা তোমরা সামনে জানতে পারবা সামনের শ্রেণীতে। আপাতত জেনে রাখো, উদ্ভিদের যে সকল যান্ত্রিক কাজ আছে এইগুলা করে এই স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো। ব্যাস, তোমরা এখন সংজ্ঞায় কি বলবা? যে টিস্যুর কোষগুলো লম্বা, শক্ত, পুরু প্রাচীর বিশিষ্ট এবং প্রোটোপ্লাজম বিহীন, যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট, তাকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। তাকে কি বলে? স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি জেপিএস শিমু সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত। ওকে, সব ঠিক আছে। তাহলে স্ক্লেরেনকাইমা টিস্যুটা কাকে বলে? স্ক্লেরেনকাইমা টিস্যু হচ্ছে ওইটা যেই টিস্যুর কোষগুলা লম্বা হয়, শক্ত হয়, পুরু প্রাচীর বিশিষ্ট হয় এবং এই কোষগুলোর মধ্যে কিন্তু প্রোটোপ্লাজম থাকে না, তার মানে প্রোটোপ্লাজম বিহীন। আর এই কোষগুলা, এই টিস্যুর কোষগুলা যান্ত্রিক কাজের জন্য কিন্তু নির্দিষ্ট করা। উদ্ভিদের ভিতরে যত যান্ত্রিক কাজ হয় সব কাজগুলা এই স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলা করে থাকে। ব্যাস, তাহলে তোমরা সংজ্ঞার মধ্যে এই বৈশিষ্ট্যগুলা বলে দিবা, দিয়ে এটা বলবা যে এটাকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। আচ্ছা, স্ক্লেরেনকাইমা টিস্যু দুই ধরনের কোষ নিয়ে গঠিত। এই স্ক্লেরেনকাইমা টিস্যু দুই ধরনের কোষ নিয়ে গঠিত। একটা হচ্ছে ফাইবার বা স্ক্লেরাইড, আর একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। এই যে
এই দুই ধরনের কোষ নিয়ে স্ক্লেরেনকাইমা টিস্যু গঠিত। তার মানে এই যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা হচ্ছে এই দুই ধরনের কোষের। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে দুই ধরনের কোষ আমরা দেখতে পাই। এই দুই ধরনের কোষ নিয়ে স্ক্লেরেনকাইমা টিস্যু গঠিত। তাহলে আমরা শুরু থেকে আরেকটা বার রিভাইজ করে নেই, কি বলো? স্থায়ী টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে সরল, জটিল এবং নিঃস্রাবী। নিঃস্রাবী টিস্যুর কোনো প্রকার কথাবার্তা তোমাদের বইয়ের মধ্যে নাই, সো তোমাদেরকেও পড়তে হবে না। এরপর আসি সরল টিস্যুর মধ্যে। সরল টিস্যু কোনটা? যেই টিস্যুর কোষগুলা একই ধরনের, সমবেশীয় এবং অভিন্ন, সেইগুলাকে বলা হয় সরল টিস্যু। সরল টিস্যু তিন ধরনের, মানে ক্লাসিফিকেশন তিনটা: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কি? যেই টিস্যুর কোষগুলা পাতলা প্রাচীর বিশিষ্ট, জীবিত এবং সমবেশীয়। লেখার জায়গা আছে, লিখে দিই, হ্যাঁ। পাতলা প্রাচীর বিশিষ্ট, জীবিত প্লাস সমবেশীয়। এই তিনটা বৈশিষ্ট্য প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর মধ্যে আছে। আচ্ছা, এবার আসি কোলেনকাইমার মধ্যে। এই যে প্যারেনকাইমা টিস্যুর পাতলা প্রাচীর বিশিষ্ট কোষ, এই বৈশিষ্ট্যটা কনভার্ট হয়ে কোষ প্রাচীরগুলা পুরু হয়ে গেলেই এটা হবে কোলেনকাইমা। তার মানে প্যারেনকাইমা টিস্যুর যেই কোষগুলার কোষ প্রাচীর পুরু হবে, কোষগুলা লম্বা হবে এবং সজীব হবে, ওই কোষগুলার সমন্বয়ে গঠিত টিস্যুকে কোলেনকাইমা টিস্যু বলবো। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসি স্ক্লেরেনকাইমার মধ্যে। যেই টিস্যুর কোষগুলা লম্বা হয়, শক্ত হয়, পুরু প্রাচীর বিশিষ্ট হয় এবং প্রোটোপ্লাজম থাকে না, আর যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট, ওই টিস্যুগুলাকে বলা হয় স্ক্লেরেনকাইমা। বুঝতে পারলাম? আচ্ছা, স্ক্লেরেনকাইমা টিস্যুর যে কোষ, এটা দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। ফাইবার বা তন্তু, একটা হচ্ছে স্ক্লেরাইড। ব্যাস, এইটা আমাদের গেল সরল টিস্যু। এখন আমরা চলে আসি জটিল টিস্যুর মধ্যে। এটা তোমরা কিন্তু শর্ট নোট করবা, যাতে পরীক্ষার আগের রাতে একবার করে দেখতে পারো, দেখলেই যেন মনে হয়ে যায়। ঠিক আছে? সরল টিস্যু চলে গেল, এবার আমরা দেখব জটিল টিস্যু। তো জটিল টিস্যু শুরু করার আগে বলি, তোমরা যারা ভিডিওটা দেখবা, এখন ফেসবুকে লাইভ হচ্ছে, এই ফেসবুকের লাইভটা ইনশাআল্লাহ ইউটিউবে আপলোড হয়ে যাবে। তোমরা যারা ভিডিওটা দেখবা, অবশ্যই তোমরা ভিডিওটা যদি তোমাদের পড়াশোনার কাজে লেগে থাকে, একটা লাইক করে দিবা এবং তোমাদের বন্ধুদেরও যেন এই ভিডিও থেকে কিছু হেল্প পায়, এজন্য তাদেরকে শেয়ার করে দিবা এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর তোমাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবা, অথবা ফেসবুকে আমার আইডির লিঙ্ক একদম পিন করা আছে আমার চ্যানেলে, সেখান থেকে আমাকে ইনবক্সে গিয়ে হলেও জানাবা, যাতে আমি তোমাদের প্রবলেম সলভ করে দিতে পারি, যে কোনো প্রবলেম পড়াশোনার বিষয়ে। আচ্ছা, এইবার আমরা চলে আসি জটিল টিস্যুর মধ্যে। সরল টিস্যু শেষ, এইবার আমরা চলে আসি জটিল টিস্যুর মধ্যে। ওকে, এবার জটিল টিস্যুর শুরুতেই সংজ্ঞাটা দেখো। জটিল টিস্যু হচ্ছে স্থায়ী টিস্যুর একটা ক্লাসিফিকেশন, তাই না? তাহলে আমরা কিন্তু এই কথাটাই বলবো, স্থায়ী টিস্যু, এটা কিন্তু জটিল টিস্যুটা কিন্তু স্থায়ী টিস্যু, তাই না? স্থায়ী টিস্যুর একটা ক্লাসিফিকেশন। সো আমরা যদি সংজ্ঞার মধ্যে জটিল টিস্যুকে স্থায়ী টিস্যু বলি, কথাটা কিন্তু ভুল হবে না। ওকে, আচ্ছা, তাহলে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে, যে স্থায়ী টিস্যু গঠিত হয়, এবং যা উদ্ভিদ দেহে পরিবহনের কাজ করে। পরিবহনের কাজ করে, তাকে কি বলে? এই তোমার জটিল টিস্যু বলে। ঠিক আছে, এবারে দেখো সংজ্ঞাটা বিশ্লেষণ করি। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত। তার মানে কি? এই জটিল টিস্যু কিন্তু বিভিন্ন ধরনের, মানে কয়েক প্রকার কোষ নিয়ে গঠিত হবে। এই জন্য বলা হয়েছে যে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত। স্থায়ী টিস্যু কেন বললাম? কারণ এই জটিল টিস্যুটা স্থায়ী টিস্যুরই একটা ক্লাসিফিকেশন। এই কারণে আমি বলছি যে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত যে স্থায়ী টিস্যু, কারণ এটা কিন্তু একটা স্থায়ী টিস্যু।
স্থায়ী টিস্যুর যেহেতু ক্লাসিফিকেশন, সো জটিল টিস্যুকে আমরা কিন্তু স্থায়ী টিস্যু বলতেই পারি। আচ্ছা, স্থায়ী টিস্যু গঠিত হয় এবং যা উদ্ভিদ দেহে পরিবহনের কাজ করে। তার মানে জটিল টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকবে এরা উদ্ভিদ দেহের মধ্যে খাদ্য এবং পানি পরিবহন করবে। কি কি পরিবহন করবে? খাদ্য এবং পানি, খাদ্য প্লাস পানি। তার মানে উদ্ভিদ দেহে যেই খাদ্য তৈরি হয় এটা পুরা দেহের মধ্যে ছড়ায় দিবে এই তোমার জটিল টিস্যুর কোষ। আবার উদ্ভিদ দেহে যেখানে সেখানে পানির প্রয়োজন হবে এই জটিল টিস্যুর কোষ সেই পানিগুলাকে সরবরাহ করে নিয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে জটিল টিস্যু যেহেতু স্থায়ী টিস্যুর একটা কোষ, আমরা সংজ্ঞার মধ্যে ওই কথাটা বলছি, স্থায়ী টিস্যু নিয়ে গঠিত এবং যা উদ্ভিদ দেহে পরিবহনের কাজ করে। তার মানে খাদ্য এবং পানি পরিবহন করে, এইটাকে বলা হয় জটিল টিস্যু। ব্যাস, আর কিছু মনে রাখতে হবে না এখানে। আচ্ছা, আশা করি জটিল টিস্যুর সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। জটিল টিস্যু কিন্তু দুই ধরনের হয়। জটিল টিস্যু দুই ধরনের হয়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। আমরা সংজ্ঞাটা মিশাই দিলাম, তোমরা শর্ট নোট করে ফেলবা। ওকে, জটিল টিস্যু কয় ধরনের? দুই ধরনের। জটিল টিস্যু কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম কি? জটিল টিস্যুর প্রকারভেদ। আচ্ছা, তাহলে জাইলেম কি করবে? জাইলেম হচ্ছে পানি সরবরাহ করবে, পানি পরিবহন করবে। আর ফ্লোয়েম কি করবে? খাদ্য পরিবহন করবে, খাদ্য পরিবহন করবে। তার মানে তোমরা সংজ্ঞার মধ্যে কি লিখবা? জটিল টিস্যু যেহেতু প্রকারভেদ না, তোমরা বলবা যে টিস্যুর কোষগুলো পানি পরিবহন করে তাদেরকে বলা হয় জাইলেম টিস্যু, এবং যে টিস্যুর কোষগুলো খাদ্য পরিবহন করে তাকে বলা হয় ফ্লোয়েম টিস্যু। এবং তোমরা যদি একটু স্মার্টলি সংজ্ঞাটা লেখো, মানে স্মার্টলি বলতে কি বলবো, স্ট্যান্ডার্ড যেটাকে বলে জাইলেম টিস্যু বলবা সেটাকে, যে উদ্ভিদের মূল কর্তৃক শোষিত পানি যেই টিস্যু পরিবহন করে উদ্ভিদের পাতায় নিয়ে যায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, ওই টিস্যুটাকে বলা হয় জাইলেম। ওই টিস্যুটাকে বলা হয় জাইলেম। এবার আসো ফ্লোয়েমের মধ্যে, খাদ্য পরিবহন করে। খাদ্য কোথায় তৈরি হয়? উদ্ভিদের পাতার মধ্যে, তাই না? তাহলে তোমরা বলবা যে টিস্যুর কোষগুলা উদ্ভিদের পাতায় তৈরিকৃত খাদ্য পরিবহন করে উদ্ভিদের দেহের মধ্যে ছড়ায়া দেয় ওইটাকে বলা হয় ফ্লোয়েম টিস্যু। পানি কোথা থেকে পরিবহন করবে? উদ্ভিদের মূল থেকে। এই যে একটা উদ্ভিদ যদি হয়, এটা হচ্ছে একটা, মনে করো ধরে নাও এটা উদ্ভিদ, ধরে নাও, এগুলো হচ্ছে উদ্ভিদের মূল, তাই না? এগুলো হচ্ছে উদ্ভিদের মূল। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। ওকে, আচ্ছা, ধরে নাও এটা একটা উদ্ভিদ, এটা হচ্ছে উদ্ভিদের মূল। তো এই আশেপাশে পানি আছে মাটির নিচে, তো এই মূল থেকে পানি শোষণ করবে, মূলগুলা পানি শোষণ করবে, করে পরিবহন করে কোথায় নিয়ে যাবে? উদ্ভিদের পাতার মধ্যে। মনে করো এখানে একটা পাতা আছে, এই পাতার মধ্যে নিয়ে আসবে। এসে, আমি দুঃখিত আসলে বারবার ডিস্টার্ব, যাই হোক, তো দেখো উদ্ভিদের মূল পানি শোষণ করবে, করে পরিবহন করে পাতার মধ্যে নিয়ে আসবে খাদ্য তৈরি করার জন্য। এই কাজটা যে টিস্যু করে সেটাকে বলা হয় জাইলেম। বুঝতে পারলাম? তাহলে উদ্ভিদের মূল কর্তৃক শোষিত পানি যে টিস্যু পরিবহন করে পাতায় নিয়ে আসে সেইটাকে বলা হয় জাইলেম। আচ্ছা, এবার আসো ফ্লোয়েমের মধ্যে। এই যে পানি নিয়ে আসলো, পানি ব্যবহার করে উদ্ভিদ কি করবে? খাদ্য তৈরি করবে, পাতার মধ্যে খাদ্য তৈরি করবে। এই খাদ্যটা পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন দেহের মধ্যে যে টিস্যুগুলো পরিবহন করে নিয়ে যাবে সেটাকে বলা হয় ফ্লোয়েম। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে পানি পরিবহন করে জাইলেম, খাদ্য পরিবহন করে ফ্লোয়েম। এবার জাইলেম হচ্ছে দুই প্রকার। জাইলেম টিস্যুর দুই ধরনের প্রকারভেদ আছে। জাইলেম টিস্যু, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, আরেকটা হচ্ছে গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম আরেকটা কি? গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম জিনিসটা কি? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট,
প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে এবং এই প্রাথমিক জাইলেম বৃদ্ধিপ্রাপ্ত হলে তাকে গৌণ জাইলেম বলে। বুঝতে পারলাম? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে এবং এই প্রাথমিক জাইলেম বৃদ্ধিপ্রাপ্ত হলে তাকে গৌণ জাইলেম বলে। ব্যাস, এটা হচ্ছে জাইলেম টিস্যুর ক্লাসিফিকেশন। এবার আমরা ফ্লোয়েম টিস্যুর মধ্যে চলে আসি। ফ্লোয়েম টিস্যু খাদ্য পরিবহন করে, এটা এক ধরনের কোষ দিয়ে মূলত গঠিত হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমাদের জটিল টিস্যু, আমাদের এই যে জটিল টিস্যু আছে, জটিল টিস্যুর যে জাইলেম এবং ফ্লোয়েমের তোমার ক্লাসিফিকেশন পরে আসি। আগে আমরা জাইলেমের ক্লাসিফিকেশনটা দেখে নিই। মানে জাইলেম টিস্যুটা 3 ধরনের কোষ দিয়ে গঠিত হয়, এই ক্লাসিফিকেশনটাকে দেখে নিই 4 ধরনের। আচ্ছা, তাহলে আমরা শুরুতে এখন জাইলেম টিস্যুর ক্লাসিফিকেশনটা দেখে নিই। জাইলেম টিস্যুর ক্লাসিফিকেশন, ঠিক আছে? জাইলেম মূলত 4 ধরনের কোষ দিয়ে গঠিত, 4 ধরনের কোষ দিয়ে গঠিত। আচ্ছা, এটার শুরুতেই আছে ট্রাকিড, এরপর আছে ভেসেল, এরপর আছে জাইলেম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ট্রাকিড যে কোষগুলা, এই কোষগুলা লম্বা হয়। এই কোষগুলা কি হয়? লম্বা হয়, প্রান্ত সরু এবং সূচালো হয়। ট্রাকিড কোষগুলা লম্বা হয়, সরু হয় এবং সূচালো হয়। এদের প্রান্তগুলা সরু হয়, প্রান্তগুলা সরু প্লাস সূচালো হয়। ট্রাকিডের কোষগুলা লম্বা হয়, এই কোষের 2 প্রান্ত সরু এবং সূচালো হয় এবং প্রাচীর লিগনিন জমা হয়। প্রাচীর লিগনিন জমা হয়, লিগনিন জমা হয়ে পুরু হয়। আচ্ছা দেখো, তাহলে তোমরা বলবা যেই কোষগুলা লম্বা হয়, 2 প্রান্ত সরু এবং সূচালো হয় এবং প্রাচীর লিগনিন জমা হয়ে পুরু হয়, সেই কোষগুলাকে বলা হয় ট্রাকিড। ব্যাস, ট্রাকিড। ওকে, এরপর হচ্ছে ভেসেল। যে কোষগুলা খাটো, এই সংখ্যাটা একটু মিশিয়ে দিই। এবার আমরা ভেসেল দেখি। ভেসেল হচ্ছে যেই কোষগুলা খাটো চোঙের মতো, খাটো চোঙের ন্যায় বা চোঙের মতো এবং সমবেশীয়, এবং একটির মাথায় আরেকটি সজ্জিত হয়। একটির মাথায় আরেকটি সজ্জিত হয়। একটির মাথায় আরেকটি সজ্জিত হয়, ঠিক আছে? সজ্জিত হয় কারণ নলের মতো গঠন তৈরি করে। নলের মতো গঠন তৈরি করে, নলের মতো একটা গঠন তৈরি করে। তাহলে আমরা শুরুতেই বলবো যে যেই কোষগুলা খাটো চোঙের মতো এবং একটির মাথায় আরেকটি সজ্জিত হয়ে নলের মতো গঠন তৈরি করে, তাকে বলা হয় ভেসেল। ওকে, এইবার আসে জাইলেম প্যারেনকাইমার মধ্যে। জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ। লিখলাম না, তোমরা লিখবা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বলে এবং জাইলেম ফাইবারটা হচ্ছে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে, জাইলেম ফাইবার বলে। তাহলে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বলে, আর জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে জাইলেম ফাইবার বলে। আর এই সবগুলার কাজের মধ্যে লিখবা পানি পরিবহন করা। এদের কাজ কি? পানি পরিবহন করা। এদের সবার কাজ হচ্ছে পানি পরিবহন করা। সবার কাজ হচ্ছে পানি পরিবহন করা। ব্যাস, আমাদের জাইলেম শেষ। এবার আমরা দেখো ফ্লোয়েমের মধ্যে আসি। ফ্লোয়েম,
ফ্লোয়েম টিস্যুর মধ্যে চলে আসি। একটা মিনিট ধরো। ওকে, আচ্ছা, ফ্লোয়েম টিস্যু কি করে? ফ্লোয়েম টিস্যু খাদ্য পরিবহন করে, তাই না? তো আমরা ফ্লোয়েম টিস্যুর যেই কোষগুলো আছে এদের একটা আগে চিত্র দেখে নিই। দেখো, এইভাবে দুইটা টান, এইখানে একটা বড় কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, দুই সাইডে দুইটা কোষ, এর ভিতরে কোষ আছে, এখানে সিপ প্লেট দিয়ে আলাদা করা আছে, এই রকমের কোষ। ওকে, আচ্ছা, এই যে চিত্রটা এখানে আছে, এই চিত্রটা থেকে আমরা মূলত আমাদের আমাদের যেই ফ্লোয়েম টিস্যুটা আছে এটা আমরা বুঝে নিতে পারবো। দেখো, আমাদের এই যে বড় কোষটা আছে এটাকে বলা হয় সঙ্গী কোষ, এটাকে বলা হয় সঙ্গী কোষ। ওকে, এটাকে বলা হয় সঙ্গী কোষ। এবং এই যে মাঝখানে যে কোষগুলো আছে এইগুলাকে বলা হয় সিপ কোষ, এইগুলাকে বলা হয় কি? সিপ কোষ। এটাকে বলা হয় সিপ কোষ, এটাকে বলা হয় সঙ্গী কোষ। এবং আমাদের যে দুই পাশের কোষগুলো আছে এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো আমরা শুরুতে সঙ্গী কোষের সংজ্ঞাটা দেখি। সঙ্গী কোষ কাকে বলে? যেই কোষটা, এটা দেখো সিপ কোষ সংলগ্ন একটা কোষ, অর্থাৎ সিপ কোষের সাথে লাগানো একটা কোষ, তাই না? তো আমরা শুরুতে বলবো যে সিপ কোষ সংলগ্ন যেই কোষটি আকৃতিতে বড় এবং নিউক্লিয়াসটিও অপেক্ষাকৃত বড় সেইটাকে বলা হয় সঙ্গী কোষ। ব্যাস, সঙ্গী কোষ। ওকে, এইবার হচ্ছে সিপ কোষ। সিপ কোষ হচ্ছে যেই কোষগুলা লম্বা, যেই কোষগুলা লম্বা, ঠিক আছে, যেই কোষগুলা লম্বা এবং কোষ প্রাচীরগুলা হচ্ছে তোমার সিপ প্লেট দিয়ে আলাদা করা থাকে। এই যে প্লেটগুলো আছে, এই যে প্লেটগুলো আছে এগুলোকে বলা হয় সিপ প্লেট, সিপ প্লেট, অর্থাৎ সিপ প্লেট দিয়ে একজন থেকে আরেকজন আলাদা আছে। এটা একটা কোষ, এটা একটা কোষ, মাঝখানে দেখো সিপ প্লেট দিয়ে একটা থেকে আরেকটা আলাদা করা আছে। ঠিক আছে, তো তুমি সংজ্ঞায় বলবা যে যেসব কোষ দীর্ঘ হয় অর্থাৎ লম্বা হয় এবং কোষ প্রাচীর পাতলা হয় এবং লম্বালম্বি ভাবে সজ্জিত থাকে, আর সিপ প্লেট দিয়ে একটা থেকে আরেকটা আলাদা করা থাকে, ওইটাকেই বলা হয় কিন্তু তোমার সিপ কোষ। ব্যাস, সঙ্গী কোষ হলো, সিপ কোষ হলো। এরপর আসি ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে। তাহলে ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষকে কি বলে? ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। ফ্লোয়েমে উপস্থিত এই যে প্যারেনকাইমা কোষগুলো আছে, এটা একটা করে প্যারেনকাইমা কোষ, এগুলা ফ্লোয়েম টিস্যুর মধ্যে উপস্থিত আছে, তাই এদেরকে ফ্লোয়েম প্যারেনকাইমা কোষ বলে। আর স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে যেই কোষগুলা গঠিত হয়, স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে গঠিত কোষগুলোকে বলা হয় ফাইবার, ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের ফ্লোয়েমের শ্রেণী বিন্যাস। আচ্ছা, এইটার মাধ্যমে আমাদের কিন্তু জটিল টিস্যু ক্লোজড, তাই না? তো জটিল টিস্যু আমাদের ক্লোজড হয়ে গেল, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ব্যাস, আর নিঃস্রাবী টিস্যু সম্পর্কে তোমাদের এখানে কথা বলা নাই। তো ভাজক টিস্যু হলো, স্থায়ী টিস্যু হলো। স্থায়ী টিস্যু তিন ধরনের, সরল, জটিল এবং নিঃস্রাবী, তিনটাই দেখে নিলাম। এইবার চলো আমরা প্রাণী টিস্যুর দিকে অগ্রসর হই। প্রাণী টিস্যু, আচ্ছা আচ্ছা, আমরা ক্লাস কি আরো লম্বা করব? ঠিক আছে, আমরা কি ক্লাস লম্বা করতে পারি? কয়টা বাজে? আমাদের নামাজের সময় আছে, সো আমরা ক্লাসটা লম্বা করতে পারি। প্রাণী টিস্যু দেখো, প্রাণী টিস্যু হচ্ছে যেই টিস্যুর কোষগুলা প্রাণী দেহের মধ্যে থাকবে, তাই না? শুরুতে এটা বেসিক কথা বলা যে প্রাণী টিস্যুর কোষ প্রাণী দেহের মধ্যেই থাকবে, তাই না? তো যেই টিস্যুর কোষগুলা প্রাণী দেহের মধ্যে থাকবে এবং প্রাণী দেহের বিভিন্ন প্রকার কাজ করে, এগুলাকে বলা হয় প্রাণী টিস্যু বা প্রাণী দেহের টিস্যু। ঠিক আছে, তো এটা তো গেল বেসিক কথাবার্তা, বাট এই সংজ্ঞা তো আর পরীক্ষায় লেখা যাবে না। যদি তোমাকে ক নাম্বারে বলে যে প্রাণী টিস্যু কাকে বলে, তখন তুমি কি লিখবা? লিখবা একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন এক বা একাধিক কোষ যদি জীবদেহের একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে একই ধরনের কাজ করে। ঠিক আছে,
আমি একটু তোমার বৈশিষ্ট্যগুলো লিখে দিতেছি। এরা ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি, একই ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি, একই ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি, কোষ থেকে সৃষ্টি, এক বা একাধিক কোষ, এক বা একাধিক কোষ একই ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি। তার মানে একটা প্রাণী যখন ভ্রূণ অবস্থায় থাকে, প্রথম অবস্থায় কিন্তু তার একটা মাত্র কোষ থাকে, এই জন্য বলছে যে একই ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি। ঠিক আছে, এক বা একাধিক কোষ প্রাণীদেহের একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে, প্রাণীদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে প্রাণীদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে, প্রাণীদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে, একই কাজ করে, একই কাজ করে, তাহলে সেইটাকে বলা হবে তোমার প্রাণী টিস্যু। ঠিক আছে, একই ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি মানে একটা প্রাণী যখন সৃষ্টি হয় তখন তার ভ্রূণে শুরুতে একটা মাত্র কোষ থাকে, এই জন্য বলছে একই ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি, এক বা একাধিক কোষ। তার মানে টিস্যুটা একটা কোষ দিয়েও গঠিত হতে পারে, একাধিক কোষ দিয়েও গঠিত হতে পারে। আচ্ছা, একাধিক কোষ দিয়ে গঠিত এবং প্রাণীদের একটা নির্দিষ্ট স্থানের মধ্যে অবস্থান করবে। যেমন আমার হাতের মধ্যে কিছু টিস্যু আছে, তাই না? এই হাতের মধ্যে যে টিস্যুগুলো আছে এরা কিন্তু সম্মিলিতভাবে একই কাজ করতেছে। আমি যেমন মার্কারটা ধরে আছি, এই মার্কার ধরার কাজটা কিন্তু এই হাতের সব টিস্যুগুলা করতেছে, তার মানে একই কাজ করতেছে। এই জন্য বলছে যে একই কাজ করে। এই বৈশিষ্ট্য সম্পন্ন টিস্যুগুলাকে বলা হয় প্রাণী টিস্যু। ব্যাস, আমরা এবার প্রাণী টিস্যুর ক্লাসিফিকেশন দেখে নিই। চলো ক্লাসিফিকেশন আমরা দেখে নিই। আচ্ছা, প্রাণী টিস্যু হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, তারপরে হচ্ছে তোমার পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু হচ্ছে তোমাদের নিউরন, ওকে। আচ্ছা, এবার আমরা শুরুতেই আবরণী টিস্যুর আলোচনাটা দেখে নিই। এবার আবরণী টিস্যুর আলোচনাটা শুরুতেই দেখি, এরপর আমরা অন্যগুলোর দিকে আগাবো। আচ্ছা, আবরণী টিস্যু বলতে আমরা কি বুঝতেছি? যে টিস্যুর কোষগুলা প্রাণী দেহকে আবৃত করে রাখে, তার মানে আমাদের চামড়ার কোষগুলা, আমাদের চামড়ার মধ্যে যে টিস্যুগুলো আছে সেইগুলোকে বলা হয় আবরণী টিস্যু। আবরণী টিস্যু কি করে আবৃত করে রাখে? আবৃত করে রাখে। কি আবৃত করে রাখে? আমাদের দেহকে, প্রাণী দেহকে আবৃত করে রাখে যে টিস্যুটা, ওই টিস্যুটাকে বলা হয় আবরণী টিস্যু। ওই টিস্যুটাকে কি বলা হয়? আবরণী টিস্যু। আবরণী টিস্যুর ক্লাসিফিকেশন কয়েকভাবে হইতে পারে। এদের কয়টা কোষ আছে এবং কি ধরনের বৈশিষ্ট্য, কোষ এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে, কোষের সংখ্যা এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে কোষের সংখ্যা এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে কোষের সংখ্যা এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে আবরণী টিস্যু তোমার তিন ধরনের। কোষের সংখ্যা, তার মানে আবরণী টিস্যুতে কতটা কোষ আছে এবং কোষগুলা কি ধরনের বৈশিষ্ট্য মানে সম্পন্ন, এই জিনিসটার উপর ভিত্তি করে আবরণী টিস্যু কয় ধরনের? তিন ধরনের। অনেকটা সময় মার্কারও লেখে না। দেখো, আবরণী টিস্যু তিন ধরনের। এটা হচ্ছে স্কোয়ামাস, এটা হচ্ছে কিউবয়েডাল। স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু এবং কলামানার আবরণী টিস্যু। স্কোয়ামাস, আবরণী টিস্যু, কলামানার আবরণী টিস্যু এবং কিউবয়েডাল আবরণী টিস্যু।
এবং কিউবয়েডাল আবরণী টিস্যু। দেখো শুরুতে আছে স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যু হচ্ছে সেইটা যেই টিস্যুর কোষগুলা মাছের আইসের মতো, যেই কোষগুলা মাছের আইসের মতো, এটাকে বলা হয় স্কোয়ামাস, মাছের আইসের মতো, মাছের আইসের মতো। তাহলে মনে রাখবে কিভাবে, এই যে শেষে দেখো মাছ আছে, তাই না? এই মাছের আইসের মতো, এই মাছ দিয়ে তোমরা মনে রাখতে পারবা। স্কোয়ামাস কোনটা? মাছের আইসের মতো যেইটা, ঠিক আছে। এরপর হচ্ছে কলামনার, এগুলো হচ্ছে লম্বা লম্বা কোষ বিশিষ্ট, স্তম্ভের মতো লম্বা, স্তম্ভের মতো লম্বা। স্তম্ভের মতো লম্বা, তার মানে এই যে স্তম্ভ থাকে না, কিছু লম্বা লম্বা কিছু স্থাপনা থাকে না, স্তম্ভ বলে, ওই এরকম স্তম্ভের মতো লম্বা। এই টিস্যুর প্রত্যেকটা কোষ স্তম্ভের মতো লম্বা, এই বিষয়ে সব কোষ লম্বা লম্বা, ঠিক আছে। তো স্তম্ভের মতো লম্বা যে কোষগুলা, ওইটা হচ্ছে কলামনার, ঠিক আছে। এবার হচ্ছে কিউবয়েডাল। কিউব, কিউব কাকে বলে বলো তো? আমরা এক্স এর উপরে কিউব দেই না অঙ্ক করার সময়? কিউবয়েডাল হচ্ছে তিনটা জিনিস সমান হবে। কিউব মানে কি? তিনটা জিনিস সমান হবে। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই তিনটা জিনিস যখন সমান হবে সেটাকে বলা হবে কিউবয়েডাল আবরণী টিস্যু। বুঝতে পারলাম? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যখন সমান হবে কোন টিস্যুর কোষের, ওইটাকে বলা হবে কিউবয়েডাল, ঠিক আছে। কিউব তার মানে তিনটা জিনিস সমান। কিউব হচ্ছে 3, এটা থেকে মনে রাখবা তিনটা জিনিস সমান, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আচ্ছা, এই তিনটা যখন সমান হবে সেটাকে বলা হবে কিউবয়েড। ব্যাস, আমাদের কোষের সংখ্যা এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে যে তিন ক্লাসিফিকেশন, এটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, এইবার তোমরা বইয়ের মধ্যে যদি লক্ষ্য করো, তোমাদের এই আবরণী টিস্যুকে আরো দুই ভাগে ভাগ করা আছে। আরো দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ভিত্তিপর্দার ভিত্তিতে, ভিত্তিপর্দায় সজ্জিত কোষের ভিত্তিতে। ভিত্তিপর্দায় সজ্জিত কোষের ভিত্তিতে আবরণী টিস্যু কয় প্রকার? আবরণী টিস্যু 3 প্রকার। এটা 4 প্রকার হবে, 3 প্রকার। ওকে, আচ্ছা 3 প্রকার। এই ভিত্তিপর্দায় সজ্জিত কোষের ভিত্তিতে, এটা কি? আমরা সংজ্ঞাগুলো পড়লেই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, এটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ, সাধারণ স্ট্র্যাটিফাইড, আর একটা 3 নাম্বার হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। এই 3 ধরনের তোমার ভিত্তিপর্দায় সজ্জিত কোষের ভিত্তিতে এই 3 ধরনের, সাধারণ, স্ট্র্যাটিফাইড এবং সিউডো স্ট্র্যাটিফাইড, ঠিক আছে। আচ্ছা, সাধারণ যেই আবরণী টিস্যু, সাধারণ যেটাকে বলা হয়, এটা হচ্ছে একটা কোষ পর্দার উপর সজ্জিত থাকে, একটি পর্দার উপর সজ্জিত থাকে, একটি ভিত্তিপর্দার উপর সজ্জিত, একটি ভিত্তিপর্দার উপর সজ্জিত। তার মানে ধরো এটা হচ্ছে ভিত্তিপর্দা, এর উপরে কোষগুলো এই যে একটা স্তরে বিন্যস্ত থাকে, একটা স্তরে থাকে, এটা হবে সাধারণ আবরণী টিস্যু, ঠিক আছে। সাধারণ আবরণী টিস্যু হবে একটা, যে একটা ভিত্তিপর্দার উপর বিন্যস্ত থাকবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড হচ্ছে একাধিক ভিত্তিপর্দার উপর সজ্জিত থাকবে, একাধিক। এই কথাটা জাস্ট মনে রাখবা, এটা একাধিক ভিত্তিপর্দার উপর সজ্জিত থাকবে, এটা একাধিক ভিত্তিপর্দার উপর সজ্জিত থাকবে। এটা মনে করো যে একটা ভিত্তিপর্দা, এর উপর আরেকটা ভিত্তিপর্দা থাকবে, এরপর আরেকটা ভিত্তিপর্দা থাকবে, এরকম বেশ কয়েকটা ভিত্তিপর্দার উপরে যদি কোষগুলা সজ্জিত হয় সেটাকে বলা হবে স্ট্র্যাটিফাইড, ঠিক আছে।
একটা ভিত্তিপদ্মার উপর যদি সজ্জিত থাকে সেটাকে বলা হবে সাধারণ, একাধিক ভিত্তিপদ্মার উপর সজ্জিত থাকলে সেটাকে স্ট্র্যাটিফাইড, এবং সিউডো স্ট্র্যাটিফাইড জিনিসটা কি? সিউডো স্ট্র্যাটিফাইডটা হচ্ছে এরা মূলত একটা ভিত্তিপদ্মার উপর সজ্জিত থাকে ঠিকই, কিন্তু এটার উচ্চতা ভিন্ন হওয়ার কারণে মনে হয় যে হয়তো বা একাধিক স্তরে বিন্যস্ত আছে। যেমন আমি একটু যদি চিত্র আর্ট করে দেখাই, এটা হচ্ছে একটা ভিত্তিপর্দা, এর উপরে কোষগুলা সজ্জিত আছে। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এরকম এইভাবে সজ্জিত থাকে। কিন্তু দেখো এখানে কিন্তু সবাই একটা ভিত্তিপদ্মার উপরেই সজ্জিত, বাট এই দেখো এটার কিন্তু উচ্চতা, এটা কিন্তু উচ্চতা এই পর্যন্ত, আবার এটার উচ্চতা এই পর্যন্ত। এই যে উচ্চতা যে ভিন্ন 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 উচ্চতা হওয়ার কারণে মনে হয় যে একাধিক স্তরে হয়তো বা বিন্যস্ত, বাট এরা কিন্তু একই স্তরে বিন্যস্ত আছে। এইটাকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড। তাহলে তুমি সংজ্ঞায় লিখবা, যেই টিস্যুর কোষগুলা একটি ভিত্তিপদ্মার উপরে সজ্জিত থাকে সেটাকে সাধারণ আবরণী টিস্যু বলে, যেই টিস্যুর কোষগুলা একাধিক ভিত্তিপদ্মার উপর সজ্জিত থাকে সেটাকে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলে। এবং সিউডো স্ট্র্যাটিফাইড হচ্ছে যেই টিস্যুর কোষগুলা একটি ভিত্তিপদ্মার উপর সজ্জিত থাকলেও উচ্চতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এটা একাধিক স্তরে আছে বলে মনে হয়, তাকে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলে। ব্যাস, আবরণী টিস্যু। আরেকটা ক্লাসিফিকেশন হয়তো বা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, যেটা লাগবে না, তবে তোমরা এমসিকিউ এর জন্য চাইলে পড়ে রাখতে পারো, আমি সেটা পড়াবো না। আচ্ছা, এটা গেল আমাদের আবরণী টিস্যু। এরপর আমরা যোজক টিস্যুতে আসি। যোজক টিস্যু, এই আমাদের যোজক টিস্যু। যোজক টিস্যু কি? যেটা সংযোগ স্থাপন করে, সংযোগ স্থাপন করে। ওকে, তাহলে সংযোগ স্থাপন করে যোজক টিস্যু কোনটা? যেটা সংযোগ স্থাপন করবে। ঠিক আছে, প্রাণীদেহের অঙ্গ তন্ত্র এগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে এটা। এটা আরো লিখতেছে না। প্রাণীদেহের অঙ্গ এবং তন্ত্রের মধ্যে অঙ্গ এবং তন্ত্রগুলোর মধ্যে যেই টিস্যুটা সংযোগ স্থাপন করে সেটাকে বলা হয় যোজক টিস্যু। যেমন আমাদের হাতটা, আমার এই যে হাত আছে, হাতটাকে আমার দেহের সাথে সংযোগ স্থাপন করে রাখছে যে টিস্যুগুলা, ওই টিস্যুগুলা কিন্তু যোজক টিস্যু। আবার আমার দেহের সাথে আমার পাটাকে যেই টিস্যু সংযুক্ত করে রাখছে সেইটাকে বলা হয় কিন্তু তোমার এই যোজক টিস্যু। ঠিক আছে, তার মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেই টিস্যুগুলোর মাধ্যমে যুক্ত থাকে বা কানেক্ট থাকে সেটাকে বলা হয় কিন্তু তোমার যোজক টিস্যু। ব্যাস, যোজক টিস্যুর এবার ক্লাসিফিকেশনে আসছে। যোজক টিস্যু তিন প্রকার: ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, আর একটা হচ্ছে তরল যোজক টিস্যু। শুরুতে আমরা তরল যোজক টিস্যুটা দেখে নেই। তরল যোজক টিস্যুটা কাকে বলে? যদিও বা এটা 3 নম্বরের মধ্যে আছে, বাট আমি 1 নম্বরে বলতেছি। তরল যোজক টিস্যু হচ্ছে যেই যোজক টিস্যুর তোমার তরল পদার্থের আধিক্য থাকে, তার মানে এই যোজক টিস্যুর মধ্যে তরল পদার্থ বেশি পরিমাণে থাকবে, সেটাকে বলা হবে তোমার তরল যোজক টিস্যু। এটা মূলত হচ্ছে রক্ত। তরল যোজক টিস্যুটা মূলত কি? রক্ত। রক্ত কিভাবে তরল যোজক টিস্যু কিভাবে হবে রক্ত? কারণ আমাদের পুরা দেহের মধ্যে দেখো রক্তটা কিন্তু ছুটে বেড়াইতেছে, তার মানে সে একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গে কিন্তু সংযোগ স্থাপন করতেছে, ছুটে বেড়াইতেছে। ঠিক আছে, তার মানে রক্ত দিয়ে আমাদের পুরা দেহটা যেহেতু কানেক্টেড আছে, পুরা দেহের মধ্যে একটা সংযোগ আছে, এই কারণে রক্তকে কিন্তু যোজক টিস্যু বলা হয়ে থাকে। ওকে, তাহলে রক্ত কাকে বলে? রক্তের সংজ্ঞাটা যে মার্কারের কালি মানে শেষের দিকে তোমরা একটু লিখে না, আমি স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা বলতেছি। রক্তের সংজ্ঞা হচ্ছে ঈষৎ ক্ষারীয়, হালকা লবণাক্ত, লাল বর্ণের সজীব তরল যোজক কলাকে রক্ত বলে। আবার বলতেছি, তোমরা লিখে নাও। ঈষৎ ক্ষারীয়, হালকা লবণাক্ত, লাল বর্ণের সজীব তরল যোজক কলাকে রক্ত বলে। ঠিক আছে, রক্তের আমরা জানি 3টা উপাদান। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে কি অনুচক্রিকা, এবং এর সাথে রক্ত রস আছে।
আরবিসি, ডব্লিউবিসি এবং আরেকটা আছে ব্লাড প্লাটিলেট। আরবিসি মানে কি? রেড ব্লাড কর্পাসল, তার মানে লোহিত রক্তকণিকা। আর এটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল, তার মানে শ্বেত রক্তকণিকা। আর এটা হচ্ছে বিপি, ব্লাড প্লাটিলেট, তার মানে অনুচক্রিকা। অনুচক্রিকা এই তিনটার সাথে আছে রক্ত রস। এই তিনটা হচ্ছে রক্তের তোমার হচ্ছে কি কণা, এগুলো হলো রক্তের কঠিন কণা। এগুলো, এটা হচ্ছে রস আর এটা হচ্ছে কণিকা। এই তিনটা হচ্ছে কণিকা আর এটা হচ্ছে রস। ব্যাস, এই কণিকা এবং রস দুইটার সমন্বয়ে মিলিত হয় রক্ত। সমন্বয়ে মিলিত হয়ে কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। রক্তের তাহলে এই তিনটা কণা আছে। প্রথমটা হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, যেটা রক্তের রঙকে লাল করে। এরপর হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা সাধারণত দেখতে সাদার মতো হয়, তবে একটু নীল, মানে নীলের আভা থাকে। ঠিক আছে, সাদা হয় মূলত, কিন্তু নীলের একটু আভা থাকে। আচ্ছা, ব্লাড প্লাটিলেট অথবা অনুচক্রিকা, এটা দেখতে অনেকটা হলুদ বর্ণের মতো হয়, অনেকটা হলুদ বর্ণের, একদম না। ব্লাড প্লাটিলেট বা অনুচক্রিকা এটা আমাদের দেহের মধ্যে রক্ত তঞ্জন ঘটায়, অর্থাৎ আমাদের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা দেহের মধ্যে যখন তোমার হচ্ছে কি বলে জীবাণু ঢোকে তখন এটা প্রতিরোধ করে। এবং লোহিত রক্তকণিকা কিন্তু দেহের মধ্যে আমাদের রক্তের রং লাল করে। ব্যাস, এই তিনটা কণিকা এবং রক্তরসের সমন্বয়ে এই রক্ত গঠিত। ওকে, এরপর আমরা যোজক টিস্যুর আরেকটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যুটা লম্বা প্লাস তন্তু বা সুতার মতো। যেই যোজক টিস্যুর কোষগুলো লম্বা, তন্তু বা সুতার মতো, সেইগুলাকে কিন্তু ফাইব্রাস যোজক টিস্যু বলা হয়ে থাকে। এরপর আমরা দেখি স্কেলিটাল। স্কেলিটাল যোজক টিস্যু। ওকে, স্কেলিটাল যোজক টিস্যু হচ্ছে অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। আচ্ছা, এই যে স্কেলিটাল যোজক টিস্যু, যেটা আমাদের দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, এটা কিন্তু মূলত হচ্ছে আমাদের দেহের মধ্যে যে অস্থি এবং তরুণাস্থি আছে এইগুলা। তাহলে স্কেলিটাল যোজক টিস্যু মূলত কি? অস্থি এবং তরুণাস্থি। তরুণাস্থি। অস্থি কি? অস্থি হচ্ছে হাড়। যেমন আমার হাতের ভিতরে এখানে একটা হাড় আছে, এখানে দুইটা হাড় আছে, এখানে আরো অনেক সংখ্যক হাড় আছে। তো এইগুলা, এই যে হাড়গুলো আমার দেহের ভিতরে আছে, এটা কিন্তু আমার দেহের একটা আকৃতি দিতেছে, কাঠামো দাঁড় করাইতেছে। এই জন্য এটাকে আমাদের স্কেলিটাল যোজক টিস্যু বলা হয়েছে। এরপর আছে তরুণাস্থি। আমাদের হাড়গুলার যে জয়েন্ট আছে এবং হাড়ের জয়েন্ট ছাড়াও আরো বিভিন্ন স্থানে যেই তোমার টিস্যুগুলা তোমার হচ্ছে কি বলে এটাকে আর কি স্থিতিস্থাপক। যেমন আমার কানের যে টিস্যু, কানকে আমি যদি টেনে ছেড়ে দেই, আবার কিন্তু আগের স্থানে চলে যাইতেছে। ঠিক আছে, তার মানে এটা স্থিতিস্থাপক, নিজের জায়গাটায় বারবার ফিরে যায়। আমার নাককে যদি বাঁকা করে ছেড়ে দেই, আবার কিন্তু আগের স্থানে চলে যাইতেছে। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এই স্থিতিস্থাপক যেই বৈশিষ্ট্যরা যেই টিস্যুর মধ্যে থাকবে, ওইটাকে বলা হবে তরুণাস্থি। এইগুলা হাড়ের সাথে অনেক সময় থাকে, শরীরের বিভিন্ন স্থানে থাকে, যেগুলা স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বহন করে। আর অস্থি কি? অস্থি যেগুলো দৃঢ় এবং ভঙ্গুর। আমার হাড়ে যদি অনেক জোরে মাইর দেওয়া যায় বা অনেক জোরে আঘাত করা হয়, আমার হাড় কিন্তু ভেঙে যাবে। সো এটা দৃঢ় এবং ভঙ্গুর। তো অস্থি হচ্ছে আমাদের দেহের ভিতরের হাড়গুলা, যেগুলো আছে দৃঢ় এবং ভঙ্গুর, এগুলাকে বলা হয় অস্থি। আর তরুণাস্থি হচ্ছে যেগুলা স্থিতিস্থাপক বৈশিষ্ট্য সম্পন্ন। ঠিক আছে, নিজের অবস্থানে ফিরে যেতে পারে, এগুলো হচ্ছে অস্থি, তরুণাস্থি। তো এই অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে আমাদের স্কেলিটাল যোজক টিস্যু কিন্তু গঠিত হয়। আর স্কেলিটাল যোজক টিস্যুর সঙ্গে কি, যে টিস্যুর কোষগুলা আমাদের দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, সেটাকে বলা হয় স্কেলিটাল যোজক টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু যেটা দেখছি, এই তিনটার সমন্বয়ে আমাদের যোজক টিস্যু গঠিত হয়।
আচ্ছা, এবার চলে আসে আমাদের পেশি টিস্যুর মধ্যে। পেশি টিস্যুর মধ্যে পেশি টিস্যু কি? পেশি টিস্যু হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে সৃষ্ট সংকোচন এবং প্রসারণ অক্ষম বিশেষ টিস্যু। তার মানে এটা সংকোচন এবং প্রসারণ হতে পারে, সংকোচন এবং প্রসারণ বৈশিষ্ট্য সম্পন্ন যে টিস্যুটা এটা হচ্ছে পেশি টিস্যু। আচ্ছা, পেশি টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎ পেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎ, এখানে দেখতেছি না কেন। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎ পেশি তিন ধরনের। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎ পেশি। তাহলে পেশি টিস্যুর ক্লাসিফিকেশন হচ্ছে এই তিনটা: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎ পেশি। ঐচ্ছিক পেশি হচ্ছে যেই পেশিটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচন এবং প্রসারণ করা যায়, সংকোচন এবং প্রসারণ করা যায়, সেইটাকে বলা হয় ঐচ্ছিক পেশি। যেমন আমার হাতের পেশি, হাতকে আমি ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারতেছি, আমার ইচ্ছা অনুযায়ী চলতেছে। তো প্রাণীর ইচ্ছা অনুযায়ী যেটা চলে ওইটাকে বলা হয় ঐচ্ছিক পেশি। প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ, ডানে বামে মুভ করতে পারতেছি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কোনটা? যেটা প্রাণীর ইচ্ছা মতো চলবে না, যেটা প্রাণীর ইচ্ছা ছাড়াই সংকোচন প্রসারণ হয় বা ক্রিয়া করে, কাজ করে, ওইটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি। যেমন আমাদের ভেতরে আমাদের পাকস্থলীর যে পেশিগুলা, পাকস্থলীর পেশি কি তোমার ইচ্ছায় তোমার পরিপাকের কাজ করে না? আমরা খাদ্য খাওয়ার পর সে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই কিন্তু তোমার এই পরিপাকের কাজটা করে, অর্থাৎ তোমার ইচ্ছা ছাড়াই করে, যার কারণে এটাকে বলা হবে অনৈচ্ছিক পেশি। তাহলে প্রাণীর ইচ্ছা অনুযায়ী যে পেশি সংকোচন প্রসারণ হয় সেটাকে বলা হয় ঐচ্ছিক পেশি। প্রাণীর ইচ্ছা ছাড়াই যেই পেশি সংকোচন প্রসারণ হয় এটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি। এবং হৃৎ পেশি হচ্ছে তোমার হৃৎপিণ্ডের যেই পেশি। দেখো, অন্যান্য পেশি কিন্তু আমরা যখন ঘুমাই রেস্টে থাকে, অনেক সময় রেস্ট থাকে, অনেক সময় কাজ করে, বাট হৃৎ পেশি এটা বিশেষ ধরনের পেশি, এটা অল টাইম কাজ করতেছে, এই কারণে এটাকে একটা স্পেশাল পেশির কিন্তু তালিকায় রাখা হয়েছে, হৃৎ পেশি। এটাও কিন্তু অনৈচ্ছিক পেশি, হৃৎ পেশি কিন্তু তোমার ইচ্ছা মতো চলে না, এটাও অনৈচ্ছিক পেশি, বাট এটা কিন্তু অল টাইম দেখো মুভমেন্ট করতেছে, হৃৎ পেশি বারবার সংকোচন প্রসারণ হইতেছে, যার কারণে এটাকে একটা স্পেশাল একটা তোমার ক্লাসিফিকেশনে রাখা হয়েছে। তো হৃৎপিণ্ডের যেই পেশি দিয়ে গঠিত হয়, হৃৎপিণ্ড গঠনকারী পেশিকে কিন্তু হৃৎ পেশি বলা হয়। এই প্রাণীর ইচ্ছা অনুযায়ী যেই পেশি সংকোচন প্রসারণ হয় না বা কার্য সাধন করে না সেটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি, এবং প্রাণীর ইচ্ছা অনুযায়ী যেই পেশিগুলো কাজ করে ওইটাকে বলা হয় ঐচ্ছিক পেশি। ব্যাস, পেশি শেষ। এরপর আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর একটা ক্লাস আছে, সুন্দর একটা ক্লাস আমার এই চ্যানেলের মধ্যে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তোমরা জাস্ট চ্যানেলে ঢুকে একটু শুরুর দিকে চলে যাবা, তাহলে তোমরা সেখানে কিন্তু এই স্নায়ু টিস্যুর ক্লাসটা পেয়ে যাবা। আমি ওই ক্লাসে ভালোভাবে পড়াইছি, যার কারণে আমি এখানে আর দেখাচ্ছি না এবং ক্লাসটা লম্বা করতে যাচ্ছি না। তোমরা স্নায়ু টিস্যুটা ওইখান থেকে একটু দেখে নিবা। ড্রিম স্টাডি রুম DSR নাইম ভাইয়া লিখে সার্চ দিলেই তোমরা ইউটিউবের মধ্যে ওই চ্যানেলটা পেয়ে যাবা, এবং চ্যানেলের মধ্যে গেলেই তুমি কিন্তু এই স্নায়ু টিস্যুর ক্লাস একটা ভালো রকমের একটা ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের টিস্যুর একদম A to Z। টিস্যু কিন্তু শেষ, টিস্যু ফিনিশ, ইন্ড। টিস্যু কিন্তু আমরা একদম A to Z দেখে ফেললাম, তাই না? A to Z দেখে ফেললাম, এবং আমাদের পরবর্তী অধ্যায়গুলোর ক্লাস ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি দিতে পারবো। তো আমাদের টিস্যুর A to Z ক্লাস একদম শেষ হয়ে গেল। আশা করি ক্লাসটা তোমাদের এই যে 2 নম্বর অধ্যায় জীবকোষ এবং টিস্যু অধ্যায়ের যে টিস্যুর অংশটা আছে এটা ভালোভাবে বুঝতে, পড়তে, মনে রাখতে এবং পরীক্ষার হলে তোমাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? তো আজকের মতো আজকে এই পর্যন্তই। আমাদের টিস্যু শেষ, এরপরে আমরা 3 নম্বর অধ্যায় অথবা তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আগাবো আর কি। এরপরে যে অধ্যায় থাকবে সেটা নিয়েই ক্লাস দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।